গ্রামে চারদিকে কুয়াশা ছড়িয়েছিল। শীতকালের সকাল, বলরাম আর কিশোর গ্রামের দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল। আরে পরিশ্রম করতে করতে মনে হচ্ছে মানুষ মরেই যাবে। এ ভাই কিশোর, সত্যি বলছি, আমার দ্বারা আর এই মেহনত মজুরি হবে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এ ভাই, তুমি এমন কোনো উপায় বলো যাতে আমি রাতারাতি ধনী হয়ে যাই, কিছু তো বলো। ঠিক বলছো তুমি বন্ধু, আমারও এত পরিশ্রম ভালো লাগে না। তবে এটা তখনই সম্ভব হতে পারে যখন আমরা কোনো গুপ্তধন পেয়ে যাব। এটা শুনে বলরামের ঠোঁটে হাসি ফুটে উঠল। ঠিক বলেছ বন্ধু, আর গুপ্তধন ওটা তো প্রায়ই জঙ্গলেই পাওয়া যায়। কেননা আমরাও জঙ্গলে কোনো গুপ্তধনের খোঁজে যাই, কি বলো? কথা তো ঠিক, কিন্তু জঙ্গল কোনো ছোটখাটো বিষয় নয়, অনেক বড় জঙ্গল। আমরা গুপ্তধন খুঁজব কোথায়? বলরাম গভীর চিন্তায় ডুবে গেল। একটা উপায় আছে। সাধারণ জঙ্গলে তো কাঠুরেরা যাতায়াত করে, কিন্তু জঙ্গলের গভীরে তো কেউ যায় না। আমি বলছি যে কেননা আমরা জঙ্গলের গভীরেই গুপ্তধন খুঁজি, কি বলো? বলছো তো ঠিকই, তাহলে আর দেরি করা উচিত নয়, চলো এখনই যাই। চলো চলো চলো। তখনই গ্রামের মোড়ল সেখানে চলে এলেন। তিনি দুজনের কথা শুনে ফেলেছিলেন। তোমরা দুজন দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। সম্ভবত তোমরা জঙ্গলের গভীরতা সম্পর্কে জানো না। ওই জঙ্গল শুরু থেকেই রহস্যময়। লোকে বলে ওটা এক ধরনের গোলক ধাঁধা। যে সেখানে গেছে সে আর ফিরে আসেনি। গুপ্তধনের লোভ ছাড়ো আর মেহনত মজুরি করেই জীবন কাটাও। মোড়ল সেখান থেকে চলে গেলেন। বলরাম আর কিশোর চিন্তায় পড়ে গেল। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মোড়ল মশাইয়ের কথায় কান দিও না। গুপ্তধন সবসময় রহস্যময় জায়গাতেই পাওয়া যায়, এগুলো রাস্তার ধারে পড়ে থাকবে না। কি বলরাম, ঠিক বললাম তো? আর নয় তো কি, কেউ কাউকে এগোতে দেখতেই পারে না, চলে এলো বাধা দিতে। কেউ ভালো করলে কারো সহ্য হয় না। কিছুক্ষণের মধ্যেই বলরাম আর কিশোর জঙ্গলের গভীরে পৌঁছে গেল। চারদিকে ধোঁয়াশা ছড়িয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে গুপ্তধনের খোঁজ করতে থাকল, কিন্তু তারা বন্যপ্রাণী, ঘন গাছপালা আর কাটাঝোপ ছাড়া আর কিছুই পেল না। চারপাশে তাকিয়ে তাদের মনে হলো অনেক দিন এই জঙ্গলে কোনো মানুষের পা পড়ে নাই। আরে ভাই, এখানে তো কিছুই নেই, চলো ফিরে যাই। ঠিকই বলছো, এর থেকে ভালো তো মজুরিই করে নিতাম, সময়টা তো অন্তত নষ্ট হতো না। মোড়ল মশাই ঠিকই বলেছিলেন, এই জঙ্গল তো সত্যি গোলক ধাঁধায় ভর্তি, বুঝতেই পারছি না কি করব। দুজনে জঙ্গল থেকে বের হতে চাইল, কিন্তু অনেক চেষ্টার পরও তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঘুরে ফিরে সেখানেই চলে এলো। আরে ভাই, আমরা কোথায় ফেসে গেলাম? এখন ঘরে যাব কি করে? সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই ঘন জঙ্গলে থাকলে তো হিংস্র পশু খেয়ে ফেলবো। তখনই হঠাৎ তাদের কানে এক ভয়ানক গর্জন ভেসে এলো। দুজনে ভয়ে কাঁপতে লাগলো। পরের মুহূর্তে তাদের চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ঘটনার কিছুদিন পর অর্জুন নামে একজন ব্যক্তি জমিদারের সামনে দাঁড়িয়েছিল। তখনই জমিদার বলতে শুরু করলো। আমি তোকে কাল ডেকেছিলাম, তুই কাল আসলি না কেন? জমিদার মশাই, আমার ঠাকুমার শরীর ভালো যাচ্ছিল না, সেই কারণেই। হ্যাঁ, আমি জানি। আর ওর চিকিৎসার জন্যই তুই আমার থেকে টাকা ধার নিয়ে গেছিলি। তুই বলেছিলি খুব তাড়াতাড়ি শোধ করে দিবি, কিন্তু এখনো কিছুই শোধ করিসনি কেন? কবে শোধ করবি তুই? জমিদার মশাই, আমাকে আরেকটু সময় দিন, আমি আপনার পুরো ঋণ শোধ করে দেব। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আরে পালিয়ে যাচ্ছিস না, কিন্তু শোধ করার অবস্থাতেও তো নেই। না না না, আর সময় আমি দিতে পারবো না। এমন করবেন না। আপনি তো জানেন আমি একজন কাঠুরে, কাঠ কেটে জীবন চালাই। শীত আর বৃষ্টির কারণে কাঠ বিক্রি হচ্ছে না। ব্যবসা চলি, আমি এক এক পয়সা শোধ করে দেব, পাই শোধ করে দেব। আরে বেটা, আমি তোর গরিবি দেখে দয়া করেই তোকে ঋণ দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না তুই সময় মতো শোধ করতে পারবি। চল, আমি তোকে আরো 10 দিন সময় দিচ্ছি। 10 দিনের মধ্যে ঋণ শোধ না করলে যে বাড়িতে তুই থাকিস সেটা খালি করার প্রস্তুতি নিয়ে নিস। আমি সেই বাড়ি দখল করে নেব, বুঝেছিস? 10 দিন আছে তোর কাছে, যা যা মেহনত কর, ঋণ শোধ কর, না হলে বাড়ি ভুলে যা। অর্জুন হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে তার ঠাকুমা বসেছিলেন। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি হয়েছে অর্জুন, তোর মুখে এত দুশ্চিন্তা কেন? জমিদার হুমকি দিয়েছে,
10 দিনের মধ্যে ঋণ শোধ না করলে জমিদার আমাদের বাড়ি কেড়ে নেবে। ঠাকুমা চুপ হয়ে গেলেন। বাড়িতে ভারী নিস্তব্ধতা নেমে এলো। অর্জুনের কথা শুনে তার ঠাকুমা উদাস হয়ে গেলেন। অর্জুনের চোখ দিয়ে জল পড়তে লাগল। ঠাকুমাও কাঁদতে লাগলেন। আমার কাছে যদি কিছু পুরনো গয়না বা কোনো দামি বস্তু থাকতো তাহলে সেটা বিক্রি করলে জমিদারের ঋণ শোধ করে দিতে পারতাম, কিন্তু বাড়ির যত দামি জিনিস ছিল সব বিক্রি হয়ে গেছে। এখন কিভাবে জমিদারের ঋণ পরিশোধ করব? চিন্তা করো না ঠাকুমা, আমি কিছু না কিছু ব্যবস্থা করে ফেলব। এতটুকু বলে অর্জুন বাড়ি থেকে বের হয়ে এলো। সে একটি গাছের নিচে বসে থাকা গ্রামের মোড়ল এবং আরও কিছু মানুষের ওপর নজর পড়ল। আরে ভাই, আমি বলরাম আর কিশোরকে অনেক বুঝিয়েছিলাম যে গুপ্তধনের খোঁজে যেও না, যেও না, যেও না, কিন্তু না, তারা আমার একটা কথাও শুনল না। তারা ওই রহস্যময় জঙ্গলে চলে গেল, আর এখন দেখো, এখনো ফিরে আসেনি। আরে মোড়ল মশাই, বলরাম আর কিশোর মনে হয় আর কখনো ফিরবেও না। জঙ্গলের গভীরতা সম্পর্কে কে না জানে, ওটা তো গোলক ধাঁধা, ওখানে যে গেছে সে ফিরে আসেনি। এটা শুনে অর্জুন চমকে উঠল এবং মন দিয়ে তাদের কথা শুনতে লাগল। আচ্ছা মোড়ল মশাই, এটা বলুন তো, সত্যিই কি জঙ্গলের গভীরে গুপ্তধন আছে? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। জঙ্গলে তো গোলক ধাঁধা বেরোলো, সম্ভবত তারা ওখানে ফেসে গেছে। এখন এমন কিছু সঠিক বলতে পারছি না। মানে যদি ওখানে গুপ্তধন না থাকতো তবে বলরাম আর কিশোর কি পাগল ছিল যে জঙ্গলের গভীরে চলে যেত? হয়তো তারা গুপ্তধন পেয়েছে, অথবা কোনো জন্তু জানোয়ারে তাদের খেয়ে ফেলছে। জমিদার মশাই কি বলেন ঈষৎ? আরে ভাই, এসব আমাদের অনুমান, সত্যিটা কি তা আমাদের মধ্যে কেউ জানে না। অর্জুনের মনে একটি চিন্তার জন্ম নিল। সে নিজে নিজেই বলল, আমাকে জঙ্গলের গভীরে গুপ্তধনের সন্ধানে যেতেই হবে। যদি 10 দিনে ঋণ শোধ করতে না পারি তবে জমিদার আমাকে আর আমার ঠাকুমাকে বাড়ি থেকে বের করে দেবে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে ঠাকুমাকে কিছু না জানিয়েই জঙ্গলের দিকে রওনা দিল। দুপুর পর্যন্ত হাঁটার পর অর্জুন জঙ্গলের গভীরে পৌঁছে গেল। জঙ্গলে পা রাখতেই চারদিকে অদ্ভুত এক কুয়াশা ছড়িয়ে পড়ল। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মনে হচ্ছে আমি সত্যি জঙ্গলের গভীরে পৌঁছে গেছি। এখন আমাকে খুব বুঝে শুনে চলতে হবে। অর্জুন কুয়াশা চিরে ধীরে ধীরে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার নজর ঝোপের মধ্যে পড়ে থাকা দুটি কঙ্কালের ওপর পড়ল। অর্জুন ভীষণ ভয় পেয়ে গেল। হে ভগবান, এগুলো তো মানুষের কঙ্কাল। মনে হয় কেউ এদের মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে। অর্জুন কঙ্কালগুলোর কাছে গেল। তখনই তার নজর একটি কঙ্কালের গলায় পড়ল, যেখানে একটি হাড় ঝুলছিল। এ কি? আরে এটা তো বলরাম। আরে বাবা গো, তার মানে এটা বলরাম ভাইয়ের কঙ্কাল। তাহলে অন্য কঙ্কালটি কিশোরেরই হবে। হে ভগবান, হে ভগবান, এই জঙ্গল তো আসলেই খুব বিপজ্জনক। শীত থাকা সত্ত্বেও অর্জুনের কপাল থেকে ঘাম ঝরতে লাগল। অর্জুন তার গতি বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে এক জায়গায় থামল। এখন আমাকে কোথাও বিশ্রাম নেওয়া উচিত। এখানে ঘন ঝোপ আর লম্বা ঘন গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কি করব, কি করব? তখনই তার নজর একটি বিশাল এবং প্রাচীন গাছের ওপর পড়ল। হ্যাঁ, আমাকে এই গাছের নিচেই বিশ্রাম নেওয়া উচিত। এতটুকু বলে অর্জুন সেই প্রাচীন গাছের নিচে বসে পড়ল। অর্জুন যেমনই সেই প্রাচীন গাছের নিচে বসল, পরের মুহূর্তেই অর্জুন সাথে সাথে উঠে দাঁড়ালো। হে ভগবান, এ তো কোনো মায়াবী গাছ মনে হচ্ছে। আসলে আমি কোথায় চলে এলাম? পরের মুহূর্তেই সেই গাছ থেকে এক সুন্দরী নারীতে পরিবর্তিত হল। কে আপনি? তোমার নাম অর্জুন। কিন্তু আপনি কে? আমাকে দেখে ভয় ডরানোর দরকার নেই। আমি সবার সামনে প্রকট হই না, কিন্তু তোমার সামনে এই জন্যই এসেছি কারণ তুমি আমারই গাছের নিচে বসেছ। আমি এই গাছেই বাস করি। তুমি যেমনই এখানে বসলে আমি তোমার মন পড়ে নিয়েছি। তুমি খুব ভালো মানুষ এবং তোমার মন লোভমুক্ত। অর্জুন সুন্দর নারীর দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, কে এই সুন্দর নারী? আমি এই জঙ্গলের দেবী। তুমি এখানে কেন এসেছো? তুমি কি জানো না যে এই জঙ্গলে যে আসে সে আর বাইরে যেতে পারে না? বাইরের লোকে একে গোলক ধাঁধার জঙ্গল বলে। অর্জুন
অনেকক্ষণ চুপ থেকে পরে বলতে শুরু করলো। আমি কেবল গুপ্তধনের খোঁজে এসেছি। এই কথা শুনে দেবী হাসতে লাগলেন। তুই খুব সরল, কেবল শোনা কথায় এত বিপজ্জনক জঙ্গলে চলে আসলি। তুই এটাও জানিস না যে এখানে গুপ্তধন আছে কি নেই। কি করব? আমার বাধ্যবাধকতা আছে। যদি 10 দিনে জমিদারের ঋণ শোধ না করি, তবে ও আমাকে আর আমার ঠাকুমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। যখন তুই এখানে এসেই পড়েছিস তখন খালি হাতে যাবি না। এখন এটা তোর ভাগ্যের উপর যে তুই গুপ্তধন পাবি কিনা। দেবী সামনের দিকে ইশারা করলেন। সামনে যা, আর একটি লাল পাখি খোঁজ কর। ও এই জঙ্গলের এমন এক গুহা সম্পর্কে জানে যেখানে তুই গুপ্তধন পেতে পারিস। এতটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। অর্জুন এগিয়ে চলল। রাতের ছায়া জঙ্গলে ছড়িয়ে পড়ল। শীতও বাড়তে থাকল, কিন্তু অর্জুন থামল না। সে অনবরত লাল পাখিটিকে খুঁজতে থাকল। হঠাৎ তার পা একটি পাথরে ধাক্কা খেল। অর্জুন পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। যখন অর্জুনের চোখ খুলল তখন সকাল হয়ে গেছে। সূর্যের আলো তার মুখে পড়ছিল। অর্জুন সাথে সাথে উঠে বসল। তখনই তার কানে একটি শব্দ ভেসে এলো। তুই ভাগ্যবান যে জঙ্গলের গভীরে অজ্ঞান হয়েও তবুও বেঁচে আছিস। অর্জুন ঘুরে তাকালো। তার সামনে একটি লাল পাখি বসেছিল। আমি তোমাকেই খুঁজছিলাম, এই জন্যই আমার নজর ঘুরে গিয়েছিল আর আমি পাথরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছি। কিন্তু তুই আমাকে কেন খুঁজছিলি? অর্জুন সব ঘটনা বলে দিল। দেবী বলেছিলেন যে লাল পাখি এমন এক গুহার কথা জানে যেখানে গুপ্তধন আছে। লাল পাখি অর্জুনকে মন দিয়ে দেখল। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি সেই গুহার ঠিকানা জানি। ওটা এই জঙ্গলেই আছে, আর ওখানে গুপ্তধন আছে। কিন্তু গুপ্তধন পাওয়ার জন্য তোকে একটি কাজ করতে হবে। কেমন কাজ? কাজটি বিপজ্জনক, তুই কি করতে পারবি? ঠিক আছে, বলো। গুপ্তধনের জন্য আমি সবচেয়ে বড় বিপদ মাথা পেতে নিতে রাজি। তুই আমার কথা মন দিয়ে শোন। ওই গুহায় যাওয়ার আগে তোকে একটি মন্দিরে যেতে হবে। মন্দির? কেমন মন্দির? ওটা ভগবানের মন্দির নয়, রাক্ষসের মন্দির। ওই মন্দিরে এক রাক্ষস থাকে। সে কিছু মাস জেগে থাকে আর কিছু মাস ঘুমিয়ে থাকে, কিন্তু ঘুমের মধ্যেও সামান্য আওয়াজে সে জেগে ওঠে। ওই রাক্ষস তার জাদুকরী শক্তি দিয়ে এই জঙ্গলকে গোলকধাঁধা বানিয়ে রেখেছে। এই জঙ্গলের গভীরে তারই সাম্রাজ্য। ওর শক্তির আন্দাজ এটা থেকেই করো। বনদেবীও কিছু করতে পারেন না। অর্জুনের চোখে দুশ্চিন্তা দেখা দিল। ওই মন্দিরে কালো রঙের একটি ফুল ফোটে। তোকে ওই ফুলটি হাসিল করতে হবে। যখন তুই ওই ফুল নিয়ে আসবি তখন আমি তোকে সামনের পথ বলবো। ও, যদি এমন করলে আমি গুপ্তধন পেতে পারি তবে ঠিক আছে, আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত। তাহলে ঠিক আছে, আমার পেছনে আয়। আমি তোকে দূর থেকে দেখিয়ে দেব মন্দিরটি কোথায়। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অর্জুন লাল পাখির পিছু পিছু চলতে লাগলো। অনেকটা দূর ওড়ার পর লাল পাখি এক জায়গায় থামল। সামনে দেখো, তুমি কি কোনো মন্দির দেখতে পাচ্ছ? অর্জুন সামনে তাকালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ওইটা রাক্ষসের মন্দির। যাও, ওই মন্দিরে কালো ফুল খোঁজো, কিন্তু মনে রেখো খুব সাবধানতা আর চাতুর্যের সাথে ওটা ছিঁড়তে হবে। যদি সামান্যতম আওয়াজ হয় তবে তুমি এই মন্দির থেকে কখনো বাইরে আসতে পারবে না। অর্জুন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে পা বাড়াল। অর্জুন খুব সাবধানে মন্দিরের ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য দেখে অর্জুন ভীষণ ভয় পেয়ে গেল। মন্দিরের ভেতরে এক বিশাল রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছিল। রাক্ষসের পাশেই কালো রঙের ফুল ফুটেছিল। অর্জুন কোনো শব্দ না করে ধীরে ধীরে এগোল। সে কালো রঙের ফুলটি ছিঁড়ল। তারপর একই সাবধানতায় মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো। এই নাও, আমি এই কালো ফুল ছিঁড়ে এনেছি। এই নাও তোমার এই ফুল। এটাই চাই তো? নাও। লাল পাখি খুশি হয়ে গেল। আরে বাহ, তুই তো বড় সাহসী মানুষ। ভীতু হলে কোনো না কোনো ভুল করে বসতি আর রাক্ষস জেগে যেত। এখনই কালো ফুলটি ওই গাছের কাছে নিয়ে যেতে হবে যেখানে পরী বাস করেন। সামনের পথ পরী বলবেন। হ্যাঁ, আমি ওই পরীর সাথে আগেই দেখা করেছি। আমি জানি সেটা কোন গাছ। এতটুকু বলে অর্জুন সেই গাছের দিকে চলতে লাগল। লাল পাখিও তার পেছন পেছন উড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই অর্জুন সেই ঘন প্রাচীন গাছের কাছে পৌঁছাল। অর্জুন যেমনই গাছের কাছে পৌঁছাল, পরের মুহূর্তেই দেবী প্রকট হলেন। দেবী অর্জুনের হাতে কালো ফুল দেখলেন। তুমি তো সত্যি সাহসী। তুমি ওই কালো ফুল অর্জন করেছ। এর মানে এখন তুমি রাক্ষসকেও শেষ করতে পারবে।
এখন বলুন রাক্ষসের বিনাশ কিভাবে হবে? দেবী একটি দিকে ইশারা করলেন। এই ফুল নিয়ে ডান দিকে চলে যাও, ওখানে তুমি একটি পুকুর পাবে। এই কালো ফুলটি ওই পুকুরে ডুবিয়ে দিও। যেমনই তুমি ওটা বাইরে বের করবে, ওই পুকুরের জল পবিত্র, এই ফুল ছাইয়ে পরিণত হবে। তোমাকে ওই ছাই রাক্ষসের ওপর ছুঁড়ে দিতে হবে। যেমনই তুমি তা করবে, রাক্ষস পুড়ে ছাই হয়ে যাবে। সামনে কি করতে হবে তা পরে বলবো, আগে এই কাজটি শেষ করো। এতটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। অর্জুন দেবীর বলা দিকে চলতে লাগল। অনেকক্ষণ হাঁটার পর সে একটি পুকুর দেখতে পেল। অর্জুন কালো ফুলটি পুকুরে ডুবিয়ে দিল। যেমনই সে ফুলটি বের করল, পরের মুহূর্তেই তাতে আগুন ধরে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই ফুল ছাইয়ে পরিণত হল। অর্জুন সেই ছাই তুলে নিল। চলো, এখন এই জঙ্গলকে রাক্ষস মুক্ত করার সময় এসে গেছে। সে লাল পাখির সাথে পুনরায় মন্দিরের দিকে চলল। অর্জুন মন্দিরের ভেতরে পৌঁছাতেই রাক্ষস জেগে উঠল। রাক্ষস অর্জুনকে দেখল এবং রাগান্বিত হল। হা হা হা, মানব, তোর সাহসের প্রশংসা করতে হবে। এই জঙ্গলে আমার মন্দির পর্যন্ত আসার সাহস বনদেবীরও হয় না, আর তুই সাধারণ মানুষ হয়ে এখানে চলে এলি। আমি ঘুমাচ্ছিলাম বলেই তুই বেঁচে গেছিস। যদি জেগে থাকতাম তবে জঙ্গলের সীমানাতেই তোকে মেরে খেয়ে ফেলতাম। তুই কি জঙ্গলে পড়ে থাকা কঙ্কাল দেখিসনি? ওই সব মানুষকে আমিই তো মেরেছি। আমি এখন তোমাকে শেষ করতে এসেছি, আমি তোমাকে ছাড়ব না। এতটুকু বলে অর্জুন সেই ছাই রাক্ষসের ওপর ছুঁড়ে মারল। রাক্ষস জোরে জোরে চিৎকার করতে লাগল। কিছু মুহূর্তের মধ্যে তার শরীরে আগুন লেগে গেল এবং অল্প সময়ের মধ্যে রাক্ষস পুড়ে ছাই হয়ে গেল। রাক্ষস ছাই হতেই পরের মুহূর্তেই সেখানে বনদেবী প্রকট হলেন। বনদেবী হাসছিলেন। তুমি রাক্ষসকে বিনাশ করেছ এবং আমাকেও ওই গাছের বন্ধন থেকে মুক্ত করেছ। এই রাক্ষস পুরো জঙ্গলের ওপর নিজের অধিকার জমিয়েছিল। ও এত শক্তিশালী ছিল যে আমিও ওর মোকাবিলা করতে পারিনি। ও ওর জাদুকরী শক্তি দিয়ে জঙ্গলকে গোলকধাঁধা বানিয়ে দিয়েছিল, যাতে কোনো মানুষ এখান থেকে বের হতে না পারে, আরও শিকার হয়। যখন আমি এর প্রতিবাদ করলাম, তখন ও আমাকে গাছে বন্দি করে দিল আর আমার শক্তিও কমিয়ে দিল। কিন্তু যখন আমি তোমাকে দেখলাম, তখন বুঝলাম সম্ভবত তুমিই সেই মানব যে এর বিনাশ করতে পারে। তখনই লাল পাখি বলল, এখন সময় এসেছে জঙ্গলের গুহায় লুকানো গুপ্তধন পাওয়ার। অর্জুন খুশি হয়ে গেল। তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি তোমাকে এখনই গুহায় পৌঁছে দিচ্ছি। চোখ বন্ধ করো। অর্জুন আর লাল পাখি দুজনেই চোখ বন্ধ করল। পরের মুহূর্তেই তারা একটি গুহায় পৌঁছালো। কিন্তু গুহার ভেতরে অর্জুন দেখল সেখানে কোনো গুপ্তধন। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে তো কোনো গুপ্তধন নেই। লাল পাখি সামনের দিকে ইশারা করল। ওই সামনে দেখো, তুমি কি পাথরের কোনো মূর্তি দেখতে পাচ্ছ? এটা তো কোনো রাজকুমারীর মূর্তি মনে হচ্ছে। তোমার হাতে যে রাক্ষসের ছাই আছে, সেই ছাই এই মূর্তির উপর ছুঁড়ে দাও, আর কিছু ছাই আমার উপরেও দাও। অর্জুন ছাইয়ের কিছু অংশ পাথরের মূর্তির ওপর ছুঁড়ে মারল। ছাইয়ের কিছু অংশ সে লাল পাখির ওপরেও দিল। পরের মুহূর্তেই লাল পাখি এক সুন্দরী নারীতে পরিবর্তিত হল। পাথরের মূর্তিও এক সুন্দরী রাজকুমারীতে বদলে গেল। তাহলে তোমরা কারা? রাজকুমারী হাসলেন। আমার নাম রাজকুমারী কুলসুমী। আমি কুমুদপুরের রাজকুমারী। আর তোমার সামনে যে সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন, তিনি আমার মা রুক্মিণী। কিন্তু আমি এখনো কোনো গুপ্তধন পাইনি। তুমি কি গুপ্তধন নিজের চোখে দেখছো না? রাজকুমারীই হলো আসল গুপ্তধন। আর আমি মনে করছি আমি লাল পাখি হয়ে থাকব। আমার মনে হয়েছিল আমি সারা জীবন লাল পাখি হয়েই থাকতে হবে, কারণ কেউ মন্দির থেকে ফুল আনতে পারে না। তুমি জানো, আমি মনে করছি আমি আর কখনো গাছ থেকে মুক্তি পাব না, কিন্তু তুমি আমাকে মুক্তি করছো। এখন আমার কথা মন দিয়ে শোনো। কিছু সময় আগে আমি আর আমার মেয়ে জানতে পারলাম যে এই জঙ্গলে যে মানুষ যাচ্ছে সে আর ফিরছে না। আমরা মা মেয়ে এই রহস্য জানার জন্য এই জঙ্গলে চলে এলাম। ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু এসেই বুঝতে পারলাম যে আমরা খুব তাড়াহুড়ো করে ফেলেছি। এই জঙ্গল রহস্যে ভরা। যেমনই আমরা এই গুহা পর্যন্ত পৌঁছালাম, রাক্ষস আমাদের সামনে চলে এলো। ও ওর জাদুকরী শক্তি দিয়ে আমাকে লাল পাখি বানিয়ে দিল আর আমার মেয়েকে পাথরে বদলে দিল। কিন্তু তোমার কারণে আমরা দুজনেই সেই রাক্ষসের অভিশাপ থেকে মুক্ত হলাম।
রুক্মিণী ধীরে ধীরে অর্জুনের কাছে এলেন। তুমি আমাদের অনেক বড় সাহায্য করেছ। তুমি এই জঙ্গলকে অভিশাপ মুক্ত করেছ। আমি তোমাকে আমার জামাতা বানাতে চাই। তুমি কি আমার কন্যা রাজকুমারী কুলসুমীকে বিবাহ করবে? অর্জুন চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তখনই দেবী বললেন, তুমি শুধু হ্যাঁ বলো। যদি তুমি হ্যাঁ বলো তবে আমি এই মুহূর্তেই এই জঙ্গলে তোমাদের দুজনের বিবাহ করিয়ে দেব। রাজকুমারী কুলসুমী অর্জুনের কাছে এলেন। আমিও তোমাকে বিবাহ করতে চাই। দেবীর সামনে অর্জুন আর রাজকুমারী কুলসুমীর বিবাহ সম্পন্ন হল। দেবী দুজনকে আশীর্বাদ করলেন এবং আলোয় মিলিয়ে গেলেন। রাজকুমারী কুলসুমী তার মা রুক্মিণী আর স্বামী অর্জুনকে নিয়ে কুমুদপুরের প্রাসাদে পৌঁছালেন। অর্জুনকে কুমুদপুরের রাজা ঘোষণা করা হলো। পরের দিন অর্জুন তার স্ত্রী রাজকুমারী কুলসুমীকে এবং কিছু সৈনিকের সাথে নিজের গ্রামে পৌঁছাল। অর্জুনকে রাজা হতে দেখে জমিদার চমকে গেল। জমিদার অর্জুনের পুরো ঋণ শোধ করে দিল এবং সব ঘটনা তাকে জানাল। পুরো গ্রাম সেখানে জড়ো হলো। মোড়ল মশাই, এখন বলরাম আর কিশোর আর কখনো ফিরে আসবে না, কিন্তু এখন ওই জঙ্গলে যে কেউ যাতায়াত করতে পারে। এই জঙ্গল এখন অভিশাপ মুক্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে জলদি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।